সাকিব আল হাসান কি আসলে ফিরছেন কিনা? শখ বা ইচ্ছা বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় নিবে। ফেসবুক কমেন্ট দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। দেখবেন যখন ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে গেছে তখন বুঝবেন তার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু পর্যন্তই। আমাদের রাষ্ট্রপতি যিনি, তিনি কিন্তু ফ্যাসিস্ট আমল নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতি। সাকিব আল হাসান কি তার চেয়ে বড় ফ্যাসিস্ট? হিরোজ নেভার মেড দ্য বর্ড, লর্ড বায়রনের কথা। এরা জন্ম নেয়, এদেরকে জন্ম দেওয়া যায় না। জাতি যখন বিভাজিত হয় তখন এসব ঘটনাগুলি ঘটে। ও আসবে না, ও আসবে, ও আন্দোলন করবে। আমরা খুব অপেক্ষায় আছি, ক্রীড়া মন্ত্রণালয় খুব উদ্যোগী। আমরা জাস্ট আর কোনো কথা আমাদের নাই। আমি অনেক দৌড়দৌড়ি করেছি, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় ফিলিস্তিনে আছি, বাংলাদেশে নেই। যারা আমাকে জেলেও পাঠিয়েছে, আমি 6 দিন জেলেও গেছি। 24-এর গণ অভ্যুত্থানের পরে সাকিব আল হাসান যেহেতু সেই ফ্যাসিস্ট সরকারের এমপি ছিলেন, তাই তিনিও দেশের বাইরে থাকায় আর দেশে ফেরেননি। তার ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য ছিল, যারা আন্দোলনে ছিল তাদের এক ধরনের বক্তব্য। এখন সরকার গঠন হয়েছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, আপনারাও বিসিবি থেকে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিচ্ছেন। পুরো দেশ এবং দর্শক যারা সাকিবকে পছন্দ করে, একটা গ্রুপ তো সাকিবকে অপছন্দ করেই এই কারণে, এবং এটা থাকবে, আপনাকেও আমাকেও সবাইকে পছন্দ অপছন্দ থাকবে। সাকিব আল হাসান কি আসলে ফিরছেন কিনা? ছোটবেলায় যখন আমরা স্কুলে ইসলামিক বই পড়তাম, তখন যখন পড়েছি যে নবীজির মাথায় উটের নারী ভুড়ি দিয়ে দিছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পবিত্র মানুষ নারী ভুড়ি দিতে পারে, আমাদের সমালোচনা থাকা, আমাদের শত্রু থাকা কোনো ব্যাপারই না, বরং ভালো চেনা যায় কে আছে কে নাই। তো সাকিব আল হাসানকে যখন ছোট ক্যারিয়ার শুরু করেছে তখন থেকে আমি চিনি। তো ওর ব্যক্তিগত ইস্যুগুলো বাদ দিয়ে আমি যেতে চাই না। আমি যেখানে যাচ্ছি সেটা সাকিব আল হাসান প্লেয়ার, সাকিব আল হাসানের। আর যদি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি সাকিবের পুরনো, এই বেশি দিন আগে না, যে সে মঈন আলী পডকাস্টে বলেছে যে আমি শখ বা ইচ্ছা বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় নেবে। এটা খুবই একটা করুণ বিয়োগের মতো শোনায় আর কি। কারণ এত একটা বড় প্লেয়ার, সে বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটেরকে চেনে, ইনফ্যাক্ট সমীহ করে পৃথিবী সাকিবকে দিয়ে। সাকিবের মতো ছেলে একটা প্লেয়ার বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে না, এটা তো হতে পারে না। এর বাংলাদেশে যদি এভাবে প্র্যাকটিস হয়, কোনো গুণী মানুষকে ভালো ফেয়ারওয়েল দেওয়া যাবে না, সম্মান দেওয়া যাবে না, এই উসিলায় ওই কারণে, এই বিভাজনের কারণে, তো সেটা অনুচিত। এটা আমাদের জাতির জন্য ব্যর্থতা। তো আমি ভাবলাম, আমি সাকিবের সাথে আমার যোগাযোগ ছিল, আমি আমেরিকা যখন গেলাম তখনও দেখা হয়েছে। পরবর্তীতে ওর ইন্টারভিউগুলো দেখার পরে আমি তাকে ফোন করেছি বা যোগাযোগ হয়েছে, হয় আমার সাথে কথাবার্তা হয়। তখন আমি সাকিব তুমি, আমি চাই তুমি বাংলাদেশ থেকে একটা সিরিজ খেলে রিটায়ার করো। তো আল্লাহর মতে ওগুলো সব প্রসিডিওর। আর আপনি যে ব্যাপারগুলো বলছেন সেগুলো হচ্ছে যার যা সুবিধা অনুযায়ী। ফেসবুক কমেন্ট দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি ফেসবুক কমেন্টে আপনি চলেন তাহলে আপনার কিন্তু ওই ব্রেন আছে, বা আপনি একজন মানুষের মতো সিদ্ধান্ত বলা যাবে না। কারণ ফেসবুকে ক্লাস 2 পাস যেটা, পিএইচডি ডিগ্রি ওইটাই, যে বুঝে সেও কমেন্ট করে, যে বুঝে না সেও কমেন্ট করে, এবং যে একদম বুঝে না সে ব্যক্তিগত আক্রমণ করে। হ্যাঁ, মানে তার আর জ্ঞান শেষ। এখন ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া, আপনার খারাপ বলা ছাড়া, গালি দেওয়া ছাড়া তার আর কোনো শিক্ষা দীক্ষা নেই। সে শেষ পর্যন্ত যখন দেখবেন যখন ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে গেছে তখন বুঝবেন তার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু পর্যন্তই। আর সাকিব আল হাসান যদি খেলতে না পারে, আমি আগেও বলেছি যে আমাদের প্লেয়ারদের বা গায়ক, কবি, সাহিত্যিক যারা দেশের জন্য রত্ন, তাদের জন্য একটা নীতি থাকা উচিত বা হৃদয়ে পোষণ করা উচিত, তারা বাংলাদেশ সম্পদ। আর আমাদের রাষ্ট্রপতি যিনি ছিলেন বা এখনও আছেন, আমাদের রাষ্ট্রপতি তিনি কিন্তু ফ্যাসিস্ট আমল নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতি, এবং ওনার আন্ডারে একটা গভর্নমেন্ট 1.5 বছর চলেছে। নতুন সরকার নির্বাচিত হয়েছে, তিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। সেখানে সাকিব আল হাসানের সমস্যাটা কোথায়? সাকিব আল হাসান কি তার চেয়ে বড় ফ্যাসিস্ট না, বা তার চেয়ে বড় অবস্থানে আছেন? সে নর্মাল এমপি ছিল, তাও শেষ পর্যায়ে। তো একজন, আমরা যদি মনে করি সাকিব ভালো প্লেয়ার, ভালো মানসিকতা নিয়ে, তাহলে সাকিবের ব্যাপারে পজিটিভ ভাবতে পারবেন। আর আপনি চান গুতাইতে, ইটস ইউর উইশ। মাশরাফি আছে দেশে, আমরা চাই আমাদের প্লেয়ারই। আমরা আওয়ামী লীগের মতো করবো না। আমাকে যেমন 17 বছর আওয়ামী লীগ অবরুদ্ধ রেখেছে, এটা ছিল একটা নষ্ট রাজনীতি, তাদের নষ্ট চিন্তা। তো আমি তো এখন এগুলা করতে পারি, তাই না? এই প্রশ্নটি করতে চেয়েছিলাম, যেহেতু আলোচনায় চলে এসেছে। কিন্তু আমি করবো না, কারণ হচ্ছে এই এটা সবসময় হিরোজ নেভার মেড দ্য বর্ড, লর্ড বায়রনের কথা। এরা জন্ম নেয়, এদেরকে জন্ম দেওয়া যায় না। তো সুতরাং আমাদের দেশে এই সংক্রান্ত ইস্যুতে খুব ট্যালেন্টরা কিন্তু খুব রেয়ারলি জন্মগ্রহণ করে। তাদেরকে নার্সিং করা জাতির দায়িত্ব। জাতি যখন বিভাজিত হয় তখন এসব ঘটনাগুলি ঘটে। ও আসবে না, ও আসবে, ও আন্দোলন করবে। কিন্তু যখন আপনি উপর দিকে যাবেন, আপনি যখন ছোট রেফারেন্স দিলাম এটা, যেটা সর্বোচ্চ,
রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি শপথ পড়িয়েছেন নতুন সরকারকে। সাকিবের অপরাধটা কোথায় তেলে? সাকিব কি কারো গায়ে আগুন দিল না? সে দেশে ছিল, হ্যাঁ, তার কিছু উদ্ধত বা কিছু দলীয় কার্যক্রম ছিল যেটা জন্মদিন বিশেষ করে সেটা আমার চোখে লেগেছে। সাকিব কিন্তু ফেসবুকে জুলাই আন্দোলনকে শুভেচ্ছা মানে থ্যাঙ্কস জানিয়েছে, তাদেরকে রেসপেক্টও জানিয়েছে। তো আমার মনে হয় একটা সীমা থাকা উচিত। আর তার মধ্যে এখন এসেছে নির্বাচিত সরকার, আমাদের বিসিবির পক্ষ থেকে সমস্ত ফর্মালিটি শেষ, আমরা খুব অপেক্ষায় আছি, ক্রীড়া মন্ত্রণালয় খুব উদ্যোগী, আমরা জাস্ট আর কোনো কথা আমাদের নাই, আমরা শুধু অপেক্ষায় আছি সাকিব আসবে, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আপনার সাথে কি হয়েছিল এই বিষয়টি জানতে চাই এই কারণে, তখন আমিও পত্রপত্রিকায় পড়েছি, দর্শকও নিশ্চয়ই পড়েছে, আসিফ আকবরের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে, আসিফ আকবর কোনো কনসার্ট করতে পারছে না, আসিফ আকবর দেশের বাইরে যেতে পারছে না, শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে পাসপোর্টটি উন্মুক্ত হয়েছে। কি ঘটেছিল শিল্পী আসিফ আকবরের সাথে? এগুলো আসলে আমি মানে অতীত নিয়ে কথা বলা ভালো লাগে না, এগুলো সবাই জানে। তারপর আপনি যেহেতু বললেন, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমার কনসার্ট করতে দেওয়া হতো না ওপেন এয়ার, বা কোনো কর্পোরেট কেউ যদি নিতে চাইতো তাকে না করা হতো, অর্থাৎ শো ছিল না। দেশের বাইরে গেলে অ্যাম্বাসি থেকে অবজেকশন দিত, বা অ্যাম্বাসিতে গিয়ে ওই সময় তাদের যে আওয়ামীপন্থী যে দুষ্টগুলো ওই দেশে থাকতো তারা অবজেকশন দিত। অর্থাৎ অ্যাম্বাসেডারের সাথে আমার কখনো দেখা হতো না, তারা লুকিয়ে লুকিয়ে থাকতেন। আমার সাথে দেখা হলে যদি চাকরি চলে যায়, তারপর আমার পাসপোর্টটা যখন রিনিউ করতে যাই তখন তারা আটকে ফেলে 2020 সালে বা 19 সালের শেষের দিকে। তো সেই পাসপোর্টটা আমাকে ছুটাতে সময় লাগছে প্রায় 3.5-4 বছর, যেটা আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টে পর্যন্ত এটা কাগজটা আটকা, মানে ফাইলটা আটকা ছিল। তো আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় ফিলিস্তিনে আছি, বাংলাদেশে নেই। এখন যে আপনার যদি পাসপোর্ট না থাকে, আপনার যদি একটু কোথাও যাওয়া ফ্রিকুয়েন্ট, আচ্ছা হজও করতে যান, চিকিৎসার জন্য যান, পাসপোর্টটা তো লাগবে। তো আমি পাসপোর্টটা পাইনি। তো 2023 সালের এপ্রিল মাসের 12 তারিখে আমি আমার পাসপোর্টটা আমি হাতে পেয়েছি, এটা মামলার পরে, দীর্ঘ একটা অপেক্ষা এবং ফাইটের পরে। তো তারপর প্লেব্যাকে নেওয়া হতো না আমাকে, কনস্পিরেসি আমার কলিগরাই করতো, আমার সাথে যারা জেলা ছিল তারাই করতো, আমি বলবো না বাইরের লোক, আমার সাথে যারা আছে এখনও চলে তারাই করতো। তো আমি বাইরের লোককে দোষ দেওয়ার আগে নিজের আশেপাশে দেখি আর কি। তো আমার এইগুলো শেখার পরে এই যেমন এখন ক্রিকেটে কিছু মানুষজন আমাকে বিরক্ত করছে, মিউজিয়ামে কিন্তু এরকম ছিল যারা আমাকে জেলেও পাঠিয়েছে, আমি 6 দিন জেলেও কাটছি। যে জেলখানার মামলাগুলোর 4টা থেকে আমি বেকসুর খালাস, মুক্তি, এবং আরেকটা মামলার শুনানি হয়ে যাবে দ্রুত, ওটা ডেট লম্বা ছিল, সেখান থেকে আমি আশা করছি মুক্তি পাবো, এটা দ্রুততম সময়ে হয়ে যাবে। তো আমি কিন্তু এই রাজনৈতিক সরকার আমলে আমি চাইলে পারতাম রাজনৈতিক মামলা হিসেবে আমার মামলা প্রত্যাহার করতে। আমার মামলা ছোট্ট ছোট্ট মামলা, ওই কপিরাইটের মামলায় 420 মামলা, 406 মামলা, কী জানো। তো এইগুলা কোনো মামলার যেই রেঞ্জে মামলা শেষ হয়েছে বাংলাদেশের রাজনীতিদের, সেই লেভেলে আমার কোনো মামলা নাই, কোনো কাউকে খুনের মামলা নাই। তো আমি হয়েছে কি, এখন বয়স হয়েছে, আর আমি সবচেয়ে বুঝে গেছি আমার সাথে যেটা হয়েছে, অতীত হয়ে গেল, সেটা যেন কারোর সাথে না হয়। সে যদি খুব খারাপ হয়, সে যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রের বিরুদ্ধে না, ততক্ষণ পর্যন্ত তার দলমত নিয়ে আমার কোনো অবজেকশন নেই।